আকবার। যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে ঈদ উল ফিতর উদযাপন, মসজিদে মসজিদে মুসল্লির ঢল। ইউরোপে নামাজে অংশ নিলেন প্রবাসীরা, মুসলিম উম্মার শান্তি কামনা। ঈদের দিনও তেহরান তেল আবিব পাল্টাপাল্টি হামলা, মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিতের ছবি প্রকাশ করল ইরান, নিজেকে জীবিত দাবি করে নেতানিয়াহুর ভিডিও বার্তা। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে আবারও মিত্রদের সহায়তা চাইলেন মার্কিন প্রেসিডেন্ট, যুদ্ধে $200 বিলিয়ন সামরিক বাজেট চায় ট্রাম্প প্রশাসন। এবং ইউক্রেন জুড়ে রাশিয়ার ড্রোন হামলায় নিহত 3 জন, বিমান স্থাপনায় পাল্টা আঘাত কিয়েভের। ইউ 90 বিলিয়নের ঋণ আটকে যাওয়ায় নতুন কূটনৈতিক জটিলতা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মালিহা সুহরওয়ার্দী। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। মক্কার মসজিদুল হারাম, রিয়াদ সহ বিভিন্ন এলাকার মসজিদে নামাজ আদায় করেন হাজার হাজার মুসল্লি। এছাড়া কুয়েত, আরব আমিরাতেও জামায়াতে অংশ নেন বহু মানুষ। আল আকসা বন্ধ থাকায় জেরুজালেমের রাস্তায় ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন ফিলিস্তিনিরা। দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপ ও ভারতের কিছু অংশে উদযাপন করা হচ্ছে ঈদ উল ফিতর। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর মুসলিম বিশ্বে আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। সৌদি আরবের মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন লাখো মুসল্লি। মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় কোলাকুলি করেন মুসল্লিরা। সৌদি আরবের রাজধানী রিয়াদের বিভিন্ন মসজিদেও ঈদের নামাজ হয়। উৎসব মুখর পরিবেশে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। ঈদ উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ও সেবামূলক ব্যবস্থা গ্রহণ করে সরকার। দেশের মানুষজনকে, আত্মীয় স্বজনকে খুব মিস করতেছি, তারপরেও প্রবাসে ঈদ বলে কথা, তাই আমরা আনন্দ ভাগাভাগি করতেছি। ঈদের নামাজ শেষে মোনাজাতে আমরা বিশ্বের মুসলিম উম্মাদের জন্য দোয়া করেছি। একই দিন সংযুক্ত আরব আমিরাতে হাজারো মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অপরকে শুভেচ্ছা বিনিময়, কোলাকুলি এবং দান সৎকার মাধ্যমে মুসল্লিরা উদযাপন করেন ঈদের আনন্দ। চলমান অস্থির পরিস্থিতির কারণে কুয়েতে এবারের ঈদে নেই আগের মতো উৎসবের আমেজ। এবার ঈদের নামাজ খোলা স্থানে আদায় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। ফলে প্রবাসী সহ সকল মুসল্লিদের ঈদ উদযাপন সীমিত পরিসরেই করতে হয়েছে। পবিত্র আল আকসা মসজিদ বন্ধ থাকায় জেরুজালেমের রাস্তায় ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন ফিলিস্তিনিরা। যুদ্ধ শুরুর পরই মসজিদটিতে মুসলমানদের প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। গাজাতেও ধ্বংসস্তূপের মাঝে ফিলিস্তিনিরা ঈদের নামাজ আদায় করে। ইরাকের রাজধানী বাগদাদের শেখ আব্দুল কাদির আল কিলানি মসজিদে ঈদের প্রধান জামাত হয়। অংশ নেন নারীরাও। শত্রুর বিরুদ্ধে মুসলমানদের এক হওয়ার আহ্বান জানান মুসল্লিরা। ইসরায়েলি হামলার মুখে লেবাননে হয়েছে ঈদের জামাত। রাজধানী বৈরুত সহ দেশটির বিভিন্ন শহরে নামাজে অংশ নেন হাজারো মুসল্লি। মিশর ও জর্ডানেও নানা আয়োজনে ঈদ উদযাপন করেন মুসল্লিরা। মধ্যপ্রাচ্যের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সুইডেনে উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপন করেন প্রবাসী বাংলাদেশিরা। আয়ারল্যান্ডেও ঈদের নামাজে ভিড় ছিল চোখে পড়ার মতো। ইতালিতে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। রাজধানী রোমে ঈদের প্রধান জামাত হয় পিয়াচ্ছা ভিত্তোরিও পার্কে। ভেনিসে গ্র্যান্ড মসজিদ প্রকল্পে সবচেয়ে বড় জামাত হয়। অংশ নেন প্রবাসীরাও। আমরা ইতালির ভেনিসে খোলা মাঠে, খোলা আকাশের নিচে আমরা ঈদের নামাজ আদায় করতে পেরেছি, এজন্য আমরা অনেক আনন্দিত। ঈদের নামাজের সবাই আমরা খুশি। ঈদ মোবারক। ঈদ মোবারক। দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপে উদযাপিত হয়েছে মুসলমানদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসব। দেশটির রাজধানী মালের জাতীয় ঈদগাহ সহ বেশ কয়েকটি মসজিদে স্থানীয়দের সঙ্গে নামাজে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরাও। নামাজ শেষে প্রবাসীদের সঙ্গে কুশল বিনিময় করেন দেশটির প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মইজু। ভারতের দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকাতেও ঈদ উল ফিতর উদযাপন করা হয়েছে। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। রাহানুল রানা, সময় সংবাদ।
অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের দিনে মসজিদে প্রতিবাদকারীদের বাধার মুখে পড়লেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। শুক্রবার সিডনির বাংলাদেশে অধ্যুষিত ল্যাকেম্বা মসজিদে এ ঘটনা ঘটে। এটি অস্ট্রেলিয়ার বৃহত্তম মসজিদ হিসেবে পরিচিত। ঈদের দিন মসজিদে মুসল্লিদের সঙ্গে সাক্ষাৎ করতে যান প্রধানমন্ত্রী আলবানিজ ও স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক। সেখানে যাওয়ার প্রায় 15 মিনিট পর প্রতিবাদকারীরা তাদের কার্যক্রমে বাধা দিতে শুরু করেন। গাজায় মিত্র ইসরায়েলের আক্রমণের বিষয়ে আলবানিজের অবস্থানে ক্ষুব্ধ প্রতিবাদকারীরা তার বক্তৃতায় বাধা দেন। তারা আলবানিজ ও বার্ককে গণহত্যার সমর্থনকারী বলে উল্লেখ করেন। ইসরায়েলের হাইফায় তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। কাতারের রাস লাফান এলএনজি স্থাপনায় আঘাতে প্রায় $20 বিলিয়ন ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পাল্টা আক্রমণ চালানো হয় ইরানের সামরিক অবকাঠামোয়। তেহরান এখন আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা রাখে না বলে দাবি করেছেন নেতানিয়াহু। ওয়াশিংটন তেল আবিবের যৌথ হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র নিহত হয়েছেন বলে জানিয়েছে IRGC। এর মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা মোতায়েনের পরিকল্পনা থেকে সরে এসেছেন ট্রাম্প। গ্যাস ক্ষেত্রে হামলার জবাবে ইসরায়েলের বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে ইরান। উত্তরাঞ্চলের কিরিয়াত শেমোনা শহরে রকেট হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। একই সঙ্গে হাইফা এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাতে বাজান গ্রুপের তেল শোধনাগারকে লক্ষ্যবস্তু বানানো হয়। কাতারের রাস লাফান এলএনজি স্থাপনায় হামলায় দেশটির প্রায় 17% গ্যাস রপ্তানি সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি আরবের ইয়ানবু অঞ্চলে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, যদিও প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগই প্রতিহত করে। ড্রোন হামলার শিকার হয়েছে কুয়েতের ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানির স্থাপনাগুলো। এদিন অপারেশন ট্রু প্রমিস 4 এর 65তম ধাপে ইরানের মধ্যাঞ্চলে একটি মার্কিন F-35 স্টেলথ ফাইটার জেট লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে IRGC। পাল্টা জবাবে ইরানের বেশ কয়েকটি অঞ্চলে আঘাত হানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমা। দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্র ছাড়াও ক্যাসপিয়ান সাগরের উপকূলে নৌঘাঁটি, জাহাজ ও সামরিক অবকাঠামোতে বিমান হামলা চালানো হয়। লেবাননেও সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। সংঘাতে এখন পর্যন্ত 1000 মানুষ নিহত হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসরায়েল রাগের বশে কিছু পদক্ষেপ নিয়েছে, যদিও ভবিষ্যতে ইরানের গ্যাস ক্ষেত্রে আর হামলা হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, ইরান এখন আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা রাখে না। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন, শক্তির মাত্র একটি অংশ ব্যবহার হয়েছে, হামলা হলে কোনো সংযম দেখানো হবে না বলেও হুমকি দেন তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রায়হানুল রানা। রানা, গেল 20 দিন ধরে দেখছি মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রতিদিন নিত্য নতুন মোড় নিচ্ছে। এখন আসলে কি অবস্থা? আজকে ঈদের দিনে আমরা দেখলাম হামলা চলছে। মারিয়া, আপনি জানেন গত 21 দিন ধরে কিন্তু জ্বলছে পুরো মধ্যপ্রাচ্য। আজকে যেখানে কোটি কোটি মুসলমানের ঈদের উৎসব করার কথা ছিল, সেখানে কিন্তু অনেকটা আতঙ্কেই তারা ঈদের নামাজ পড়েছেন। যদি বলি যে আজকে ইরান হামলার যে মাত্রা, সেই মাত্রাটা অনেকটাই কমিয়ে দিয়েছে। উল্টো দিকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কিন্তু হামলার মাত্রা কমিয়েছে। তারপরেও ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে কিন্তু হামলার ঘটনা ঘটেছে। উল্টো দিকে ইসরায়েলের যদি বলি যে ইসরায়েলের আপনার জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আজকেও হামলা হয়েছে। আমাদের কাছে কিছু তথ্য আছে, আমরা যদি একটু আলোচনা করি তাহলে দেখব যে ঈদেও উত্তপ্ত মধ্যপ্রাচ্য, পাল্টাপাল্টি হামলা অব্যাহত। আমরা যেটা বলছিলাম যে দুই দেশই পাল্টাপাল্টি হামলা তারা অব্যাহত রেখেছে। জ্বালানি স্থাপনায় হামলা, আপনি জানেন গতকাল ইরানের জ্বালানি স্থাপনায় হামলার পর ইরান কিন্তু মধ্যপ্রাচ্যের সবগুলো দেশেই বলা যায় যে জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছিল। সেই ধারাবাহিকতায় আজকে ইসরায়েলের একটি তেল শোধনাগারে হামলা হয়েছে। পাশাপাশি সৌদি আরব বলেন, আমিরাত, কাতার, কুয়েত, সেখানেও তারা দাবি করেছে বেশ কয়েকটি ইরানের ড্রোন তারা ভূপাতিত করেছে, যেগুলো জ্বালানি স্থাপনায় হামলার উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হয়েছিল। আজকে ইরান যে দাবিটা করেছে, মার্কিন F-35 যুদ্ধবিমান বিধ্বস্ত তারা দাবি করেছে এবং সেই ভিডিও কিন্তু ইরান প্রকাশ করেছে, আমরা দেখেছি। আমাদের কাছে আরও কিছু তথ্য আছে, আমরা সেগুলো একটু দেখব। যদি বলি যে যুদ্ধের অবস্থা কিন্তু এখন একেবারেই যে স্বাভাবিক তা না।
আমরা দেখছি যে ট্রাম্প বারবার কিন্তু হরমুজ প্রণালী বন্ধ থাকায় তার মিত্রদের কাছে সহায়তা চাচ্ছে। আসলে মিত্ররা সহায়তা করতে কতটুকু আগ্রহী বলে আপনার কাছে মনে হচ্ছে? দেখেন যে ট্রাম্প গত কয়েকদিন ধরেই মিত্রদের সহায়তা চাচ্ছেন, বিশেষ করে ন্যাটোর যারা আছে তাদের কাছে বারবার বলছেন যে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আপনাদের সহায়তা প্রয়োজন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এখন পর্যন্ত কোনো দেশ কিন্তু তার পক্ষে মতামত দেয়নি, আমরা যা দেখেছি। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, ট্রাম্প ইরানে হামলার পর বলেছিল যে ইরান যেহেতু পাল্টা হামলা চালাচ্ছে, ইরানে মানে তারা সেনা পাঠাবে হামলা চালানোর জন্য। যদিও আজকে কিন্তু ট্রাম্প বলেছে যে সেই ধরনের কোনো পরিকল্পনা তার নেই। তিনি আসলে কখন কি বলছেন তিনি নিজেও হয়তো বুঝতে পারছেন না যে তিনি কোন সময় কোন কথাটি বলছেন। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, আপনি দেখেন নেতানিয়াহুর ভিডিও বার্তা, আপনিও জানেন যে বেশ কিছুদিন ধরে শুনছিলাম যে তার মৃত্যুর গুঞ্জন শোনা যাচ্ছে, তার মৃত্যুর একটা গুজব আমরা বা গুঞ্জন একটা কিন্তু শোনা যাচ্ছিল বারবার। তিনি এর আগেও একটি ভিডিও বার্তা দিয়েছেন, তার আঙ্গুল 6টা দেখানোর কথা বলা হয়েছিল, তিনি বলেছেন দেখেন আমার আঙ্গুল 5টি। আজকে কিন্তু তিনি আরেকটি ভিডিও বার্তা দিয়েছেন এবং সেই ভিডিও বার্তায় তিনি সরাসরি বলেছেন এসেই যে আমি জীবিত আছি, মানে কোন অবস্থায় চলে গেছে যে নিজেকে প্রমাণ দিতে হচ্ছে যে তিনি জীবিত আছেন। এ নিয়ে কিন্তু একটা আলোচনা চলছিল। সার্বিক বিষয় যদি বলি মালিয়া, আপনি দেখেন যে গত 21 দিন ধরেই তো যুদ্ধ চলছে। এর আগে 2025-এর যে যুদ্ধ বা 24-এর যে যুদ্ধ গতবার হয়েছিল সেখানে কিন্তু 12 দিন ব্যাপী স্থায়ী ছিল। বলা হচ্ছে এই সংঘাত আরও দীর্ঘ হতে পারে, কারণ এর মধ্যে আপনি জানেন যে ট্রাম্প প্রশাসন কংগ্রেসের কাছে প্রায় বিলিয়ন ডলার তারা চেয়েছে এই যুদ্ধের ব্যয় নির্বাহের জন্য। তাহলে কি আসলে তারা আমরা বলতে পারি যে তারা হিমশিম খাচ্ছে এই যুদ্ধটা চালিয়ে যেতে, ট্রাম্প প্রশাসন এই মুহূর্তে হিমশিম খাচ্ছে সরাসরি বলা যাবে না, কারণ আমরা জানি যে যুক্তরাষ্ট্র সামরিক দিক দিয়ে সবচেয়ে এগিয়ে। তারপরও যেহেতু হরমুজ প্রণালী বন্ধ আছে, বিশ্বজুড়ে জ্বালানির দাম কিন্তু বাড়ছে। আর এই মানে জ্বালানি বৃদ্ধি যদি ঠেকানো না যায় তাহলে কিন্তু পুরো বিশ্বের যে অস্থিরতা সেই অস্থিরতা আরও বাড়বে। যার কারণে কিন্তু ট্রাম্প তার মিত্রদেরকে বারবার বলছেন যে আপনারা আসেন, আমরা সবাই মিলে হরমুজ প্রণালীটা নিয়ন্ত্রণ নেই যাতে করে জ্বালানির দামটা থেমে যায়। যদিও তার মিত্ররা যেহেতু আসছে না, সেহেতু বলা যায় যে এই যুদ্ধ হয়তো আর কয়েকদিন স্থায়ী হতে পারে। আমরা যেমন দেখছিলাম কিছুদিন আগে ট্রাম্প প্রশাসনের ভেতরের লোকজনই কিন্তু আসলে এই যুদ্ধের বিরোধিতা করছেন। কিছুদিন আগে জেডি ভ্যান্স ভাইস প্রেসিডেন্ট বললেন যে মার্কিন জনগণের জন্য সামনে আসলে একটা কঠিন সময় অপেক্ষা করছে। তুলসী গ্যাবার্ডেরও আমরা কিছু পরস্পর বিরোধী মন্তব্য শুনতে পেরেছি। আসলে কতটুকু শক্তিশালী অবস্থানে এই মুহূর্তে ট্রাম্প প্রশাসন আছে সেটা বোঝা মুশকিল। তা তো অবশ্যই ঠিক। একটা কথা যে জেডি ভ্যান্স যেটা বলেছে আসলেই ঠিক, কারণ জ্বালানির দাম যদি বাড়ে সেটার প্রভাব শুধুমাত্র বাংলাদেশ বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন এদিকেই পড়বে না, সারা বিশ্বেই কিন্তু পড়বে। আর এর থেকে বাদ যাবে না যুক্তরাষ্ট্র। আপনি দেখেন যে যুক্তরাষ্ট্র বিভিন্ন শহরে এই যুদ্ধবিরোধী বিক্ষোভ হচ্ছে, এমনকি খুব ইসরায়েলও কিন্তু আমরা বিক্ষোভ দেখেছি, কারণ তারা চাচ্ছে না যুদ্ধ হোক, কারণ এই যুদ্ধ হলেই ক্ষতি কিন্তু সবারই হবে। সাধারণ মানুষের যেমন ক্ষতি হবে, সরকারের যেমন ক্ষতি, সব দিক দিয়ে ক্ষতি হবে। তো যার কারণে ট্রাম্প চাচ্ছে যে তার প্রশাসনের লোকজনকে দিয়ে বা তার যে সরকার, সেই সরকার যেন এই যুদ্ধটাকে ঠিকমতো চালাতে পারে, যার কারণে কিন্তু তারা সহায়তা চাচ্ছে। এখন দেখার বিষয় যে তারা যে সহায়তা সেই সহায়তা পায় কিনা, কারণ ডেমোক্রেটরা কিন্তু পুরোপুরি বিরোধিতা করছে। মালিয়া, অনেক ধন্যবাদ রানা আপনাকে। ইউক্রেন জুড়ে রুশ হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত 3 জন, আহত আরও 18। একই সময়ে রাশিয়ার গভীরে বিমান স্থাপনায় পাল্টা আঘাত হেনেছে কিয়েভ। এছাড়া ইউ 90 বিলিয়নের ঋণ আটকে দিয়ে হাঙ্গেরি নতুন কূটনৈতিক জটিলতা তৈরি করছে বলে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। যুদ্ধ এখন সামরিক সীমা ছাড়িয়ে কৌশলগত পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন অনেকে। ড্রোন যুদ্ধ, জ্বালানি অবকাঠামো, রাজনৈতিক চাপ সব মিলিয়ে আরো জটিল হয়ে উঠছে রাশিয়া ইউক্রেন সংঘাত। একদিনে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। জাপোরিঝিয়া, খার্কিভ ও দোনেৎস্কে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। রাতভর 133টি ড্রোন হামলা চালায় রাশিয়া, যার মধ্যে 70টির বেশি ছিল শাহেদ ধরনের। ইউক্রেনের বিমান বাহিনী জানায় বেশিরভাগ ড্রোন ভূপাতিত করা হলেও বিভিন্ন অঞ্চলে জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। পাল্টা আঘাতে রাশিয়ার অভ্যন্তরে প্রায় 800 কিলোমিটার দূরের সামরিক বিমান স্থাপনায় হামলা চালায় ইউক্রেন। ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশনের কারখানাগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয়, যেখানে গুরুত্বপূর্ণ সামরিক বিমান তৈরি ও মেরামত করা হয়।
যুদ্ধের প্রভাব এখন জ্বালানি ও পরিবেশের উপরও পড়ছে। ইউক্রেনের একটি জলবিদ্যুৎ কেন্দ্রে হামলার পর দূষিত হয়েছে দনিয়েস্তার নদী। এর প্রভাব পড়েছে মলদোভাতেও। একই সঙ্গে দ্রুজবা তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় ইউরোপের জ্বালানি সরবরাহ নিয়ে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। এছাড়া কূটনৈতিক অঙ্গনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ইইউর 90 বিলিয়ন ইউরোর সহায়তা প্যাকেজ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলছেন অর্থের ঘাটতি তৈরি হতে পারে। তবে ভিক্টর অরবান এই ঋণ আটকে রাখায় ইউরোপীয় ঐক্য নিয়েও প্রশ্ন উঠছে। রাজনৈতিক অঙ্গনেও বাড়ছে চাপ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে সমালোচনা বাড়ছে। এমনকি ক্রেমলিনপন্থী মহল থেকেও শোনা যাচ্ছে ভিন্ন সুর। সামরিক সংঘাতের পাশাপাশি কূটনৈতিক ও অভ্যন্তরীণ চাপ, সব মিলিয়ে যুদ্ধ এখন আরও জটিল ও দীর্ঘায়িত হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। গাজা পুনর্গঠনে নতুন কূটনৈতিক অগ্রগতির লক্ষ্যে যুক্তরাষ্ট্র, কাতার, মিশর ও তুরস্ক একটি কাঠামোতে সম্মত হয়েছে। এর মধ্যে গাজা সিটির জেইতুনে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে রাফা ক্রসিং খুলে দেয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে চিকিৎসাধীন ও আটকে পড়াদের মাঝে। ইরান যুদ্ধের আড়ালে ইসরায়েলিদের বর্বরতা বেড়েছে ফিলিস্তিনের গাজায়। নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রতিদিন প্রাণ হারাচ্ছেন নিরীহ বাসিন্দারা। উপত্যকার গাজা সিটির জেইতুন এলাকায় ড্রোন হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। স্থানীয় আল শিফা হাসপাতাল জানায়, হামলার পর আহতদের হাসপাতালে নেওয়া হয়। চলমান সংঘাতে বেসামরিক হতাহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কাও তৈরি হয়েছে। এদিকে গাজা পুনর্গঠনে নতুন কূটনৈতিক অগ্রগতি দেখা যাচ্ছে। ট্রাম্পের বোর্ড অব পিসের দূত জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, কাতার, মিশর ও তুরস্ক একটি কাঠামোতে সম্মত হয়েছে। এতে পুনর্গঠন, ফিলিস্তিনি রাজনৈতিক ঐক্য এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে হামাস সহ সব সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্রীকরণের আহ্বান জানানো হয়েছে। তবে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রস্তাব বাস্তবায়ন কতটা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের। অন্যদিকে গুরুত্বপূর্ণ সীমান্ত পথ রাফা ক্রসিং পুনরায় খুলে দেওয়া হয়েছে। মিশরের সঙ্গে সংযোগ থাকা এই পথ দিয়ে চিকিৎসাধীন ও আটকে পড়া ফিলিস্তিনিরা যাতায়াত শুরু করেছেন। কিছুটা মানবিক স্বস্তি ফিরলেও সামগ্রিক সংকট এখনো চরমেই রয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে নতুন কারখানায় শুরু হতে যাচ্ছে উচ্চগতির যুদ্ধ ড্রোন উৎপাদন। অঙ্গরাজ্যের অ্যাশভিলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে আন্দোলন ইন্ডাস্ট্রি। প্রতিষ্ঠানটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জানান, আধুনিক সংঘাত দ্রুত বদলে যাচ্ছে, আর সেই বাস্তবতায় স্বয়ংক্রিয় যুদ্ধ প্রযুক্তির চাহিদা বাড়ছে ব্যাপকভাবে। সফটওয়্যার ও হার্ডওয়্যারের সমন্বয়ে কম সময়ে বেশি পরিমাণে উন্নত সিস্টেম উৎপাদনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে তারা। এই কারখানায় প্রথম উৎপাদনে আসছে ফিউরি নামের স্বয়ংক্রিয় কমব্যাট ড্রোন। এই কর্মসূচির লক্ষ্য হল মানবচালিত যুদ্ধ বিমানগুলোর সঙ্গে সমন্বয়ে উঠতে পারবে এমন আনম্যান্ড প্ল্যাটফর্ম তৈরি করা। নতুন এই প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত, কম ঝুঁকি এবং কম খরচে অপারেশন পরিচালনায় বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। কাতারের প্রধান এলএনজি স্থাপনায় হামলার পর ভারতের জ্বালানি সরবরাহ নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা। বিশেষজ্ঞদের মতে, ভারতের মোট তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 30% যায় কাতার থেকে, যে কারণে সরবরাহ ব্যাহত হলে দেশটির জ্বালানি বাজার ও শিল্প খাতে বড় চাপ তৈরি হতে পারে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে কাতারের রাস লাফান শিল্প শহরে এলএনজি উৎপাদন স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। বিশ্বের অন্যতম বড় গ্যাস রপ্তানি কেন্দ্র এটি। ভারতের আমদানি করা এলএনজির বড় অংশ এখান থেকে যায়। রাস লাফানে ক্ষতির কারণে ভারতের জ্বালানি সরবরাহ ঝুঁকিতে পড়তে পারে বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা। ইন্ডিয়া ইম্পোর্টস ভারত মোট এলএনজি চাহিদার প্রায় 30% কাতার থেকে আমদানি করে এবং সবই আসে রাস লাফান স্থাপনা থেকে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় আপাতত এই সরবরাহ আসছে না। প্রণালী খুললেই কেবল আবার গ্যাস সরবরাহ শুরু হতে পারে। ভারতের এলএনজি শুধু জ্বালানি হিসেবেই নয়, সার উৎপাদন, ওষুধ শিল্প এবং বিভিন্ন রাসায়নিক শিল্পেও গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। বিশেষজ্ঞরা বলছেন, আংশিকভাবে বিকল্প জ্বালানি ব্যবহার করে পরিস্থিতি সামাল দেয়া যেতে পারে। তবে বৈশ্বিক বাজারে গ্যাসের দাম দ্রুত বাড়তে শুরু করায় সরবরাহ সংকট এবং ভূরাজনৈতিক অস্থিরতার কারণে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও মত এই বিশ্লেষকের। বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে গ্যাসের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে।
সরবরাহ সংকট এবং উচ্চ মূল্যের কারণে আপাতত ভারতের এলএনজি চাহিদা কমাতে হতে পারে। বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যের সংঘাতে দীর্ঘায়িত হলে ভারতের জ্বালানি নিরাপত্তা ও শিল্প উৎপাদনে বড় চাপ তৈরি হতে পারে। তাই বিকল্প জ্বালানি উৎস ও সরবরাহের পথ খুঁজতে এখন থেকে প্রস্তুতি নিতে হবে নয়াদিল্লিকে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আবারও বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ড। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026 অনুযায়ী টানা 9 বছর ধরে প্রথম স্থানে ফিনল্যান্ড। দেশটির নাগরিকদের মধ্যে পারস্পরিক আস্থা, সামাজিক নিরাপত্তা ও সমান সুযোগ সুবিধার মান নির্ণয়ে এই স্বীকৃতি। যদিও ইউরোপের মধ্যে সর্বোচ্চ বেকারত্বের হার ফিনল্যান্ডেই। একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত মানসম্মত শিক্ষা ব্যবস্থা ও শক্তিশালী সামাজিক নিরাপত্তা। বরাবরের মতো এই দুই খাতে নিজেদের অবস্থান ধরে রেখে আবারও ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে বিশ্বের সবচেয়ে সুখী দেশের স্বীকৃতি পেল উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ড। দেশটিতে কম দুর্নীতি এবং সরকারের প্রতি আস্থাকেও গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। বলা হয় ফিনিশদের জীবনযাত্রার ভারসাম্য এবং প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কই তাদের সুখী রাখে। 2026 সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী নর্ডিক দেশগুলো আবারও প্রমাণ করেছে তাদের জীবনযাত্রার মান পৃথিবীর অনেক দেশের তুলনায় এগিয়ে। তালিকায় বরাবরের মতো ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন ও নেদারল্যান্ডস। শীর্ষ 10-এ আরও আছে নরওয়ে, সুইজারল্যান্ড, লুক্সেমবার্গ, ইসরায়েল ও কোস্টারিকা। তবে তরুণদের মধ্যে সুখ কমে যাওয়ার প্রবণতা পেয়েছে হ্যাপিনেস রিপোর্ট। এর পেছনে সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার বড় ভূমিকা রাখছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। ইউরোস্টেটের সবশেষ রিপোর্টে ইউরোপের মধ্যে বেকারত্বের হারেও শীর্ষে উঠে আসে ফিনল্যান্ড। হ্যাপিনেস রিপোর্ট বলছে সুখ কেবল অর্থ বা আয়ের সঙ্গে মাপা যায় না। বিশ্লেষকদের মতে বেকারত্বের প্রভাব পড়েনি হ্যাপিনেস রিপোর্টে। রিপোর্টের প্রতিক্রিয়ায় ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টুপ বলেন, এর পেছনে কোনো জাদুকরী রহস্য নেই। তবে একটি সমাজ যদি স্বাধীনতা, সমতা ও ন্যায় বিচারের দিকে এগিয়ে যেতে চায় তাহলে সেটাই বড় ভূমিকা রাখে। সুখী দেশের তালিকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান এখনও নিচের দিকে। সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের র্যাঙ্ক 130-এর দিকে। অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও সামাজিক আস্থা, নিরাপত্তা এবং মানসিক সুস্থতার মতো বিষয়ে এখনও বড় চ্যালেঞ্জ রয়ে গেছে বাংলাদেশে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ। চ্যাটবটের সীমা পেরিয়ে এবার স্বয়ংক্রিয় এআই এজেন্ট সামনে এনেছে চীনের প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠান বাইদু। বেইজিংয়ে এক অনুষ্ঠানে উন্মোচন করা হয় তাদের নতুন এআই এজেন্ট লবস্টার, যা মানুষের হস্তক্ষেপ ছাড়াই সম্পন্ন করতে পারে জটিল সব কাজ। তবে সম্ভাবনার পাশাপাশি বাড়ছে নিরাপত্তা ঝুঁকিও। বিশেষজ্ঞরা বলছেন সংবেদনশীল ডেটা ব্যবস্থাপনায় তৈরি হতে পারে নতুন চ্যালেঞ্জ। চীনের প্রযুক্তি জায়ান্ট কোম্পানি বাইদো উন্মোচন করেছে তাদের নতুন প্রজন্মের এআই এজেন্ট লবস্টার। রাজধানী বেইজিংয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। ওপেন সোর্স প্ল্যাটফর্ম ওপেন ক্লো এর উপর ভিত্তি করে তৈরি করা এসব এজেন্ট চ্যাটবটের তুলনায় অনেক বেশি স্বয়ংক্রিয়। ভিডিও এডিটিং, প্রেজেন্টেশন তৈরি, গবেষণা, এমনকি কফি অর্ডার সবকিছুই করতে পারে মানুষের আচরণ অনুকরণ করে। প্রযুক্তিবিদদের মতে প্রচলিত চ্যাটবট যেখানে ব্যবহারকারীর নির্দেশের উপর নির্ভরশীল, নতুন এজেন্টগুলো সেখানে নিজে থেকে কাজ সম্পন্ন করতে পারে। এই সক্ষমতা চীনের এআই প্লাস নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যার লক্ষ্য অর্থনীতির প্রতিটি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে উৎপাদনশীলতা বাড়ানো। চলমান চ্যাটবটগুলো ব্যবহারকারী নির্দেশের অপেক্ষায় থাকে। নতুন এই এআই এজেন্টগুলো অনেক বেশি স্বয়ংক্রিয়। এগুলো মানুষের আচরণ অনুকরণ করতে পারে এবং নিজে থেকেই একাধিক কাজ সম্পন্ন করতে সক্ষম। তবে প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে বাড়ছে নিরাপত্তা উদ্বেগও। বিশেষজ্ঞরা বলছেন এআই এজেন্ট যত বেশি সক্ষম হবে নিরাপত্তা ঝুঁকি তত বাড়বে। বিশেষ করে সংবেদনশীল ডেটা ব্যবস্থাপনায় নিরাপত্তা ঝুঁকি সবচেয়ে বেশি। স্থানীয় সরকার একদিকে যেমন এআই ব্যবহারে উৎসাহ দিচ্ছে, অন্যদিকে নিয়ন্ত্রক সংস্থাগুলো বারবার এগুলোর সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক করছে। বরকতুল্লাহ, সময় সংবাদ।